এখানে কি করছেন? আমি তোমার পীড়া আর দেখতে পারছি না। আমার কাছে এসো। বাবাজি কি বলছেন আপনি? এসব আমি তোমার জন্য করছি পূজা। আসো আমার বুকে চলে এসো। কি করছেন আপনি? আমি তোমায় খুব ভালোবাসি পূজা। ছাড়ুন আমাকে। সত্যি। ছাড়ুন। কি আমার করছেন বুকে চলে আপনি? এসো। ছাড়ুন। অর্ডার অর্ডার। আদালতের কাজ শুরু হোক। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট মিসেস পূজা জৈন কৌতুক বাবার বিরুদ্ধে ফিজিক্যাল মলেস্টেশন অর্থাৎ জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ এনেছেন, কিন্তু আজ এখানে বাবাজিকেই দেখা যাচ্ছে না। এরা সবাই কারা? ইয়োর অনার, এরা সবাই আমার ক্লায়েন্ট বাবা কৌতুকের সেবক এবং এদের দাবি যে বাবার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসব ভিত্তিহীন। তাই এভাবেই এনারা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন। আদালতের কাজ শুরু হোক। ইয়োর অনার, আমি কোর্টকে প্রথমে জানাতে চাই যে আমার মক্কেল বাবা কৌতুকের শারীরিক অবস্থা ভালো নয়, তাই উনি কোর্টে আসতে পারেননি। এই যে ওনার মেডিকেল রিপোর্টস। ইয়োর অনার, এটা হতেই পারে যে বাবাজির এই শরীর খারাপটা হয়তো ওনার কোনো নতুন বাহানা। আই অবজেক্ট ইয়োর অনার। সাস্টেইনড। দু বছর আগের কথা। ওই সময় আমার মাথায় অদ্ভুত রকমের ব্যথা হতো। কোনো ডাক্তার সেটা ঠিক করতে পারছিল না। তারপর একদিন ওকে পূজা, ফরেন থেকে ডেলিগেটস আসছে, আম অফ। কি হয়েছে? আবার সেই মাথা ব্যথা? তোমায় আমি নিউরোলজিস্টের নাম্বার দিছিলাম, তুমি দেখা করোনি? আরে বাবা, আমি গেছিলাম, ওনার ওষুধও নিয়েছিলাম, কিন্তু কিছুই হলো না তো। এনিওয়েজ, তোমার দেরি হচ্ছে, ও তা হ্যাঁ, তুমি যাও। টেক কেয়ার, বাই। মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছে কৌতুক বাবার চমৎকার। দাঁড়াও 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 দাঁড়াও। বাবা, এ কি করছেন আপনি? জীবিত ব্যক্তিকে অগ্নিকে সমর্পণ করছো? জীবিত? আপনি কি ঠাট্টা করছেন? এ তো মারা গেছে। এখনো এর সময় আসেনি, তাহলে এ কি করে মরতে পারে?
বাবাজি জয় বাবাজি বাবাজি জয় বাবাজি জয় বাবাজি জয় বাবাজি জয় আসুন ভিতরে চলে আসুন। বসে পড়ুন। আহ, আগে মাথায় ব্যথা করে, মাথা ঘোরেও নিশ্চয়ই। কিন্তু আপনি কি করে জানলেন? আই মিন, ব্যাস, কৃপা ওনার। অনেক দূর থেকে আসছেন। হাত নয়, বাবাজি স্ত্রীদের স্পর্শ করেন না। ইয়েস মিসেস পূজা জৈন, বাবাজির চিকিৎসার পর আপনার ব্যথা কি কমে গিয়েছিল? আমার ব্যথা চলে গেল। কিছু শুনতে পেলাম না, একটু জোরে বলবেন। আমার ব্যথা চলে গেল। আপনার আর ব্যথা হয়নি। পয়েন্ট টু বি নোটেড জজ সাহেব, পূজা জৈনের মাথা ব্যথা চলে গেছিল। সেটা তো ঠিক আছে মিস্টার পবন, কিন্তু কাউকে সারিয়ে তোলার মানে তো এই নয় যে আপনি তাকে লাইসেন্স পেয়ে গেছেন নিজের সম্পত্তি ভেবে নেওয়ার, তার সাথে যা খুশি তাই করতে পারেন, যেমন কৌতুক বাবা মিসেস পূজা জৈনের সঙ্গে করেছেন। ইয়োর অনার, কোনো মহিলা যদি কোনো পুরুষের সঙ্গে নিজে থেকে কোনো সুসম্পর্ক তৈরি করেন, তাহলে পুরুষ এটা ভেবে নেয় যে মহিলা তার সাথে শুতে প্রস্তুত। ইউর অনার, আমাদের ভুলে গেলে চলবে না যে শায়না দেবীও একজন নারী, আর তাই তিনি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছেন। কি শায়না, আমি ভুল বলছি? সেই জন্য নারী পুরুষের সাধারণ স্বভাব বৈশিষ্ট্য নিয়ে উনি অপ্রাসঙ্গিকভাবে কথা তুলছেন এবং কোর্টকে বিভ্রান্ত করছেন, কোর্টের সময় নষ্ট করছেন। ইয়েস অ্যান্ড নো। ইয়েস এই জন্য যে আমি একজন নারী, আর এই ব্যাপারটা আমি আপনার থেকে অনেক বেশি ভালো বুঝছি। আর নো এই জন্য যে আমি কোর্টের সময় নষ্টও করছি না আর তাকে বিভ্রান্ত করছি না। ইয়োর অনার, পুরুষরা মেয়েদের নিকট সম্পর্ককে তাদের অ্যাভেলেবিলিটির সিগন্যাল বলে ভুল করেন, যেমন কি ওনার ক্লায়েন্ট কৌতুক বাবারও এটা মনে হয়েছে। আই অবজেক্ট ইউর অনার। সাস্টেন্ড। আমি প্রসিকিউশনকে এই আদেশ দিচ্ছি যে তর্কটা বিষয়ের মধ্যে রাখলেই ভালো হয়। আই এম সরি ইয়োর অনার। তো মিসেস পূজা, তারপর কি হলো? এসব আবার কি দিনকর? এসব আমি এনেছি বাবাজি। কিন্তু এইসব সামগ্রীর আমার কুটিরে কি প্রয়োজন? দিনকর, এগুলো গ্রামের সমস্ত বাড়িতে বিতরণ করে দাও। হ্যাঁ বাবাজি। বোধ হচ্ছে
আপনার উপরেও ঈশ্বরের কৃপা হয়ে গেছে? হ্যাঁ বাবাজি, 1 সপ্তাহ হয়ে গেল, ব্যথাও করছে না, মাথাও ঘুরছে না। সব আপনার কৃপা বাবাজি, সব আপনার কৃপা। আমার নয়, আমার নয়, সব ওনার কৃপা। আমরা তো শুধু নিমিত্ত মাত্র। বাবাজি, এটা আপনি আমাকে ব্যবসায়ী ভেবেছেন নাকি? এটা অপমান আমারও আর ঈশ্বরেরও। আমাকে ক্ষমা করে দিন বাবাজি, আমার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার এরকম ভুল হবে না। আমার প্রেম মানব জগতের সাথে, মোহ মায়ার সাথে নয়। হ্যাঁ, আমি জানি আপনার মন করুণায় পরিপূর্ণ। আপনি ধন্য বাবাজি। থাক থাক থাক। কোন ফুলটা পছন্দ আপনার পূজা দেবী? আগে ওই লাল গোলাপ। কিন্তু কেন বাবাজি? লাল গোলাপ, ওই দিকে দেখুন, ওখানে আপনি একটা কলসি দেখতে পাবেন নিশ্চয়ই। হ্যাঁ বাবাজি। যান আর ওই কলসিটাকে খুলে দেখুন। হ্যাঁ বাবাজি। লাল গোলাপ। বাবাজি, আপনি প্রথম থেকেই জানতেন? ধন্য আপনি বাবাজি, আপনি ধন্য। সব ওনার কৃপা, সব ওনার কৃপা। বাবাজির জয় হোক, বাবাজি জয় হোক। কি ব্যাপার, আজকাল দেখছি খুব খুশি। কেন, তোমার ভালো লাগছে না আমাকে এরকম দেখে? অফকোর্স লাগছে। আর তোমার সেই মাথা ব্যথা, মাথা ঘোরা, বাবাজির কৃপা থেকে সব ঠিক হয়ে গেছে। বাবাজি? বাবাজি, আরে কৌতুক বাবাজি, জানো অনিল, উনি সব ঠিক করে দিয়েছেন। এখন না আমার মাথা ঘোরে আর না ব্যথা হয়। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড পূজা? এসব কি কথা বলছো তুমি? এত দূর পড়াশোনা করে তুমি এইসব বাবাদের চক্করে পড়ে গেলে, আর আর তুমি আমায় কেন বললে না এসব কথা? ব্যাস এই জন্যই, কারণ আমি জানতাম তুমি আমাকেও আটকাবে আর বাবাজিকেও খারাপ খারাপ কথা শোনাবে। বাট পূজা, তুমি এসব, তুমি আমার মধ্যে কিছু চেঞ্জ দেখছো? আছে চেঞ্জ তোমার আছে মধ্যে। না? তাহলে রিল্যাক্স। আর তাছাড়া আমি কি হাতে মালা নিয়ে যোগিনী হব নাকি? কারণ যোগিনী তো আমি আগে থেকেই কারুর। কার যোগিনী? তোমার, মাই ডিয়ার হাজবেন্ড। কাম যোগিনী। পূজা দেবী, আপনার কাছে একটা প্রশ্ন আছে। বাবাজির সঙ্গে আপনার যোগাযোগ রাখাটা আপনার স্বামীর একদম পছন্দ ছিল না, তা সত্ত্বেও আপনি বাবাজির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কথাটা কি মিথ্যে? আগে এটা সত্যি, আমি বাবাজির অনেকগুলো চমৎকার দেখেছিলাম যেটা আমার হাজবেন্ড দেখেননি। আমি বাবাজিকে আমার মাথা থেকে সরাতেই পারছিলাম না, কিন্তু আমার জন্য প্রত্যেকবার ওই অত দূর যাওয়া খুব মুশকিল হচ্ছিল। আর এই জন্য আমি ডিসাইড করলাম যে আমি বাবাজিকে অনুরোধ করব যদি উনি আমাদের শহরে চলে আসেন, যাতে উনি বেশি মানুষের সাহায্য করতে পারেন।
মিসেস পূজা নিজে বাবাজিকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছেন অনেক বুঝিয়ে। পয়েন্ট টু বি নোটেড। এবার আমি বাবাজির খাস সেবক শ্রী দিনকর বাবুকে কয়েকটি প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। দিনকর বাবু, যখন আপনি বাবাজির সাথে পূজা দেবীর কথা মতো গ্রাম ছেড়ে পূজা দেবীর শহরে চলে এলেন, তারপর থেকে কি পূজা দেবীর সঙ্গে বাবার মেলামেশা আরো বেড়ে গেল? দিনকর বাবু, আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তরটা দিন। এটা কোর্টের আদেশ। জবাব দিন। হ্যাঁ হুজুর, আমরা যখন শহরে চলে আসি আমিও তখন অবাক হয়েছিলাম যে পূজা ম্যাডাম বলতে গেলে রোজই বাবাজির সঙ্গে দেখা করতে আসতেন। যখন বাবাজি দেখলেন যে মিসেস পূজা পুরোপুরি তার কবজায় এসে গেছেন, তখন উনি মিসেস পূজা থেকে 1 কোটি টাকা নিয়েছেন, মাই লর্ড। আই অবজেক্ট ইউর অনার। পূজা দেবীর বয়ান থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে বাবাজির কখনোই টাকা পয়সা লোভ ছিল না। তাহলে এই 1 কোটি টাকা নেওয়ার গল্পটা আসছে কোত্থেকে? মিস্টার পবন, এই ব্যাপারটা যাচাই প্লিজ পূজা দেবীকেই করতে দিন। আগে আমি একদিন বাবাজির সাথে আশ্রমের প্রগতির ব্যাপারে কথা বলছিলাম। ঈশ্বরের অশেষ কৃপা, কোনো বস্তুর কোনো অভাব নেই পূজা দেবী। আগে বাবাজি, কিন্তু আমি ভাবছিলাম যে বাবাজি, আমি এক্ষুনি আসছি পূজা দেবী। আগে বাবাজি, শেঠজি তো মানা করে দিলেন বাবাজি। কত বলেছিলে তুমি? বাচ্চাদের স্কুল, খেলার জন্য খেলনা, আর ওই পাশের জমিটারও সব থেকে কমটুকু নিলেও কম করেও 65 লাখ টাকা তো লাগবেই। দিনকর, ব্যাংকে রাখা মানুষের অর্থে পচন ধরছে, কিন্তু তাদের সৎ কার্যে তা ব্যবহার করতে ঘোর আপত্তি। কোনো ব্যাপার নয়। বাবাজি, আপনার স্বপ্ন পূরণ কি করে হবে? ঈশ্বর আছেন তো দিনকর। নিষ্পাপ শিশুদের আমাদের থেকে বেশি চিন্তা ওনার। একটা না একটা চমৎকার হবেই, নিশ্চয়ই হবে। দেখো তুমি। একটা না একটা লীলা তো দেখাবেনই বাবা। বাবাজির জয়। হোয়াট? 1 কোটি? তোমার মাথা খারাপ হয়ে গেছে পূজা। অনিল, প্লিজ ডোন্ট টেল মি যে এটা তোমার জন্য অনেক বড় টাকা। দেখো পূজা, ব্যাপারটা টাকার নয়, ব্যাপারটা হলো যে আমি এতগুলো টাকা এই জন্য কামাইনি যে কোনো বাবার ঝুলিতে ঢেলে দেবো। ইয়ার, হোয়াটস রং উইথ ইউ? হোয়াটস রং উইথ ইউ অনিল? অনিল, এটা ভালো কাজের জন্য। দেখো পূজা, তুমি তো খুব ভালো করে জানো যে আমি কতগুলো চ্যারিটিকে সাপোর্ট করি, রাইট? অনিল, বাবাজি একজন ভালো মানুষ, আর জানো এটা ওনার স্বপ্ন। দেখো পূজা, আমার কথা শোনো। যদি তুমি এই বাবার ভূত তোমার মাথা থেকে না বের করো না, তাহলে তোমার আর আমার রিলেশনশিপে কিন্তু চিড় ধরে যাবে। প্লিজ গেট আ গ্রিপ অফ ইয়োরসেলফ, আর ওখানে যাওয়াটা বন্ধ করো। আরে হ্যাঁ, আমার অ্যাকাউন্টেও তো টাকা আছে। আমি আমার অ্যাকাউন্ট থেকে বাবাজির স্বপ্ন পূরণ করব।
বাবাজি, এসব আবার কি পূজা দেবী? আপনি তো অন্তর্যামী না, সবকিছু তো জানেন। আমি সেটাই তো জিজ্ঞাসা করছি, এসব কি? এত অর্থের ব্যবস্থা আপনি কিভাবে করে ফেললেন? বাবাজি, এই ব্যাপারে ভাববেন না যে টাকা কোথা থেকে এলো। ব্যাস এটা ভেবে নিন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে পড়ে পড়ছিল। এই হচ্ছে সেই ব্যাংক ডিটেল যার মাধ্যমে বাবাজির প্রতিষ্ঠানে 1 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। সানা দেবী, থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনি কোর্টকে প্রমাণ করে দিলেন যে এই টাকা পূজা দেবী বাবাজিকে দিয়েছিলেন, তাও চেকের মাধ্যমে। আচ্ছা বলুন তো, সইটা ওনারই তো নাকি? নয়তো কাল আপনি হয়তো বলবেন যে বাবাজি ওনার সিগনেচার নকল করে নিজেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন। অর্ডার অর্ডার। দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড জোক। পবন বাবু, আমি তো আপনাকে শিক্ষিত বলে জানতাম। আমি যথেষ্ট শিক্ষিত বলে আমার বিশ্বাস, কিন্তু আপনার মতো বুদ্ধিমতী নই। ও। তাই নিজের ক্লায়েন্টকে কখনোই ভুল প্রমাণ করি না, যেটা এই মুহূর্তে আপনি করছেন। অর্ডার অর্ডার। আপনাদের দুজনকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, নো পার্সোনাল রিমার্কস। তারপর কি হলো পূজা দেবী? তারপর পরের দিনই বিকেলে আমার কাছে বাবাজির ফোন এলো। বাবাজির ফোন? হ্যাঁ বাবাজি, আপনি আমাকে কি মনে করে? পূজা দেবী, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। আগে বলুন। ফোনে বলবো না, আপনি এক্ষুনি আমার আশ্রমে চলে আসুন। আগে বাবাজি। আর হ্যাঁ পূজা দেবী, আপনি একলা আসবেন, কাউকে সঙ্গে আনবেন না। আর হ্যাঁ, আরো একটা কথা, আপনার গাড়িটাও বাড়িতে রেখে আসবেন। যেমন আপনি বলবেন। কি হয়েছে বাবাজি? এমন কি কথা ছিল যে আপনি আমাকে একা ডাকলেন? বসুন পূজা দেবী। আগে পূজা দেবী, আপনি আমায় এটা বলেননি, কিন্তু আমি জানি যে আপনি সন্তান লাভের জন্য উৎসুক। আপনার এই আশা এখনো পূরণ হয়ে ওঠেনি। আপনি ধন্য বাবাজি। এই নিন পূজা দেবী। এই বিভূতি আপনার স্বামীর জন্য। প্রতি রাতে দুধে মিশিয়ে ওনাকে 7 দিন খাওয়াবেন, আর 7 দিন পর যখন আপনারা দুজনে মিলিত হবেন, তখন সন্তানের বীজ রোপিত হবে। ধন্যবাদ বাবাজি। আমি তো ভেবেছিলাম যে হয়তো আমার ভাগ্যে সন্তানের সুখ নেই, কিন্তু বাবাজি সবকিছু জানার পরেও আপনি চুপ করেছিলেন কেন? প্রত্যেক কার্যের সময় নির্ধারিত থাকে পূজা দেবী। বাবাজি, আমি বুঝতে পারছি না যে আপনাকে আমি কি করে ধন্যবাদ জানাবো। সব কৃপা ওনার। মিসেস পূজা, আপনি এইমাত্র বললেন যে বাবাজি আপনাকে মা হওয়া টোটকা দিয়েছিলেন, বাট আই এম রিয়েলি সরি যে আপনার যতদূর জানি কোনো সন্তান নেই। আগে আমি আজও নিঃসন্তান। কেন? বাবাজির বিভূতি কোনো চমৎকার দেখাতে পারলো না? না, ওই সুযোগটাই আসেনি। মানে? কারণ ওই ওষুধটা আমি অনিলকে শুধু 5টা রাতে দিতে পেরেছিলাম। পূজা প্লিজ, আমি খেতে চাই না। আরে প্লিজ অনিল, আমার জন্য। আরে
এটা তো দুধই তো। আর জানো, দুধ না শরীরের জন্য খুব ভালো, খেয়ে নাও। খুশি? খুব। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওই 4 রাত বিভূতি দুধের মধ্যে মেশাবার পরে আমি পঞ্চম রাতে আমি এক্ষুনি আসি। হ্যাঁ? তাড়াতাড়ি এসো। হ্যাঁ? মিসেস পূজা প্লিজ আপনি সামলান নিজেকে। আর তারপরে ওই রাতটা এলো যেখানে বাবাজির আসল কৌতুকটা আমি দেখতে পেলাম। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কেউই পেরে ওঠে না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। বাবাজি অনিলের যাওয়ার পরে আমার কোথাও মন লাগছে না। উঠতে বসতে সব জায়গায় আমি শুধু ওকেই দেখতে পাচ্ছি। বাবাজি এই একাকিত্ব আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্লিজ বাবাজি আমাকে সাহায্য করুন প্লিজ। ভালোই করেছেন আপনি এখানে চলে এসে। আজ আমি আপনাকে ধ্যানের দীক্ষা দেব, যেটার পরে আপনার পীড়া চিরকালের জন্য লুপ্ত হবে। এই বস্ত্র ধারণ করে নিন। এই বস্ত্র ধারণ করে নিজেকে প্রথমে হালকা করে নিন। ওইদিকে গিয়ে আপনি বস্ত্র পাল্টাতে পারেন। যান। পূজা, বাবাজি আপনি এখানে কি করছেন? আমি তোমার পীড়া আর দেখতে পারছি না। কোর্ট ডিফেন্সকে এই আদেশ দিচ্ছে যে কৌতুক বাবাকে পরের শুনানিতে কোর্টে হাজির করা হোক। কোর্টের পরবর্তী শুনানি 1 মাস পরে ধার্য করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। এসব আমি তোমার জন্য করছি পূজা। আসো আমার বুকে চলে এসো। আমি তোমায় খুব ভালোবাসি পূজা, সত্যি। আমাদের বাবার নামে মিথ্যা কথা বলিস? ছাড়বো না একে। ভাইরা কেউ একে ছাড়বেন না। মালা মালা
মালা। কে? ডক্টর নায়েক, আমি উন্মাদ গ্রামের ডক্টর নায়েক বলছি। প্লিজ দরজাটা খুলুন। দেখুন, আপনার আমাকে ভয় পাওয়ার কারণ নেই। আমি সেই গ্রামেরই ডাক্তার যেখানে বাবা কৌতুক পেয়েছিলেন। দরজাটা খুলুন প্লিজ। আগে ঠিক আছে। দেখুন পূজা দেবী, আমি আপনার কাছে কিচ্ছু চাইতে আসিনি, বরং আপনাকে সাহায্যই করতে এসেছি। শেষ পর্যন্ত আপনি সুস্থ হয়ে উঠলেন কৌতুক বাবাজি। সব কৃপা ওনার। আপনি কৃপা করে আমাদের একটু বলবেন যে আপনি মিসেস পূজা জৈনের সঙ্গে জবরদস্তি করেছেন না করেননি? এমনিতে তো আমি শুধু ঈশ্বরের কাছেই জবাবদিহি করি, কিন্তু আমি নিজের মাতৃভূমির আইনেরও মন থেকে সম্মান করে থাকি। আমার উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, নিরাধার এবং ভিত্তিহীন। হতে পারে যে পূজা দেবী কোনো ছলাকলার কারণে বা চাপের কারণে এসব কিছু বলছেন। প্রসিকিউশনের কাছে কি কোনো পাকাপোক্ত প্রমাণ আছে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে কৌতুক বাবা মিসেস জৈনের ওপর জবরদস্তি করেছেন? হ্যাঁ মাই লর্ড, একদম আছে। আমি বাবাজিরই একজন পরম ভক্ত রাধে শ্যাম পাটিলকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। আপনাকেই তাহলে শ্মশানে বাবাজি বাঁচিয়ে তুলেছিলেন? হ্যাঁ, আমি ওই ভাগ্যবান ব্যক্তি। আপনি বড্ড বেশি ভাগ্যবান জানেন তো। বাবাজির সাথে যোগ দেওয়ার পর আপনি গ্রামে পাকা বাড়ি তুলে ফেললেন, আর গাড়িও তো আছে আপনার কাছে। আপনি কি আমাদের একটু বলবেন যে আপনার মৃত্যু, মানে যখন আপনার সময় আসেনি, সেটা কেমন করে হয়েছিল? আগে ওই আমার শ্বাসকষ্ট হচ্ছিল। ও অ্যাজমা অ্যাটাক, ও মাই গড। তো আপনার চিকিৎসা কোথায় চলছিল? মানে চিকিৎসা তো নিশ্চয়ই করাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, চিকিৎসা চলছিল। কোথায়? ডাক্তার, কবিরাজ, কার কাছে? আমার কিছু মনে পড়ছে না। ও, আমি আপনাকে একটু মনে করাতে চাই। ইয়োর অনার, ডক্টর নায়েক মেহেরপুর সিঙ্গেল ডিসপেন্সারির একজন ডাক্তার, রাধেশ্যাম প্যাটেলও যেই গ্রামেরই একজন মানুষ। আমি ডক্টর নায়েককে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ডক্টর নায়েক, কোনোদিনও কি রাধেশ্যাম প্যাটেল আপনার কাছে নিজের আস্তামার চিকিৎসার জন্য এসেছিলেন? আগে না, কিন্তু হ্যাঁ, উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন ওনার লিভারের সমস্যা নিয়ে। ওনার মদ খাওয়ার একটা বদ অভ্যাস ছিল। তো এই টেস্টটা করাতে যে ওনার আস্তামা আছে না নেই কত সময় লাগতে পারে? আগে খুব একটা বেশি সময় লাগবে না। মিস্টার রাধেশ্যাম পাটিল, আপনি কি তাহলে টেস্ট করে প্রমাণ করে দেবেন যে আপনার আস্তামা নেই, নাকি নিজেই আপনি কোর্টকে বলবেন যে সত্যিটা কি? মাইলন, আমি কিচ্ছু করিনি। যা কিছু হয়েছে এই বাবাজির কথাতেই হয়েছে।
এটাও এবার কোর্টকে বলে ফেলুন যে শ্মশানের এই নাটকটা আপনারা কিভাবে করলেন। ওই ওই চিতার ভিতরে আমি দেখেছিলাম, শুধু বাবাজি ইশারা করতেই অলৌকিক অলৌকিক বাবাজির জয়। কৌতুক বাবাজি, এবার নিজের মুখোশটা নিজেই খুলুন। My name is Dr. Sandeep Shastri, and I am an MBBS doctor. অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আমি আমার এই ডিগ্রি এই সহজ রোজগার আর নাম যশের জন্য এই কারণে ব্যবহার করেছি, কারণ একজন ডক্টরের ডিগ্রি হওয়া সত্ত্বেও আমি কোথাও চাকরি পাচ্ছিলাম না। এমনকি দুবেলা খাবারেরও জোগান হচ্ছিল না। ওকে, তো আপনি কোর্টকে এটাও বলে দিন যে মিসেস পূজা জৈনকে আপনি কিভাবে ফাঁসালেন। আমি জানতে পেরে গেছিলাম যে পূজা দেবী এক ধনী পরিবারের, আর সেদিন যখন উনি প্রথমবার আমার গ্রামের আশ্রমে এলেন, তো আমি বুঝে গিয়েছিলাম যে পূজা দেবীর মাথায় যন্ত্রণা আছে। আর এ ব্যাপারে আমি নিশ্চিত তখন হলাম যখন আমার দিকে আসার সময় উনি নিজের মাথা টিপছিলেন। আগেও মাথায় যন্ত্রণা আছে, মাথা ঘোরেও নিশ্চয়ই। যখন পরের বার উনি আবার আমার কাছে এলেন, আমি জানতাম যে মহিলারা শুধু 4 ধরনের ফুলই ভালোবাসেন। উনি যে কোনো একটার নাম করতে পারতেন। আমি সব তৈরি করে রেখেছিলাম। তো মিসেস জৈনের থেকে টাকা নেওয়ার প্ল্যানটা কখন এলো মাথায়? যখন আমার বোধ হলো যে পূজা দেবী সম্পূর্ণ আমার বশে চলে এসেছেন, তখন আমি দিনকরের সাথে মিলে শেঠজি তো মানা করে দিলেন বাবাজি, কম করেও 65 লাখ টাকা তো। দিনকর, ঈশ্বর আছেন তো দিনকর। নিষ্পাপ শিশুদের চিন্তা আমাদের থেকে বেশি ওনার হয়। বাবাজি, ইয়োর অনার, আমি এইসব এই কারণে স্বীকার করেছি যে আমি কোনো এমন অপরাধ তো করিনি যেটার জন্য আমায় লজ্জিত হতে হবে। মানুষের সেবাই করেছি, চিকিৎসাই করেছি, অল্প কিছু টাকাই তো নিয়েছি, তাও ছিনিয়ে নয়, জোর জবরদস্তি করেও নয়। ওনারা নিজেরা এসে আমায় দিয়েছেন। এবার এই অপরাধের জন্য যদি আপনি আমায় প্রতারণা করার শাস্তি দিতে চান, তো অবশ্যই দিতে পারেন। একটু ধীরে কৌতুক বাবাজি, এখনো তো সব থেকে বড় কৌতুকটা দেখা বাকি আছে। ইয়োর অনার, এই পোটলায় যে ওষুধ আছে সেটা বাবা কৌতুক আমার মক্কেল মিসেস পূজা জৈনকে দিয়েছিলেন, আর ওনার স্বামী মিস্টার অনিল জৈনকে দুধে মিশিয়ে খাওয়াতেও বলেছিলেন। এটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? ইয়োর অনার, এর জন্য আমার ডক্টর নায়ককে কয়েকটা প্রশ্ন করতে হবে। অনুমতি দিলাম। ডক্টর নায়ক, আপনি কোর্টকে বলবেন যে এই যে পাউডারটা এর মধ্যে রয়েছে এটা কি? আগে পলোনিয়াম। পলোনিয়াম এমন একটা স্লো পয়জন যেটা অনবরত সেবন করলে মানুষের কিছুদিনের মধ্যে মৃত্যু ঘটে। আর স্বর্গীয় মিস্টার অনিল জৈনের সাথেও কিন্তু এটাই ঘটেছিল। আর ওনাকে যে ডোজ দেওয়া হতো সেটা ডেফিনেটলি হাই ডোজ ছিল, যার ফলে উনি এই ডোজটাকে সহ্য করতে পারেননি, আর পঞ্চম দিনই উনি মারা যান। অর্ডার অর্ডার। এটা কি তার অথেন্টিকেশন আগে হ্যাঁ, এটাই অথেন্টিক রিপোর্ট। ইয়োর অনার, কিন্তু আপনি মিস্টার অনিল জৈনকে কেন মারলেন? উনি আপনার কি ক্ষতি করেছিলেন? আমি কোনোদিন কাউকে মারতে চাইনি, কিন্তু পূজা আমাকে এত পাগল করে তুলেছিল
যে আমি জ্ঞান বুদ্ধি হারিয়েছিলাম। যেদিন থেকে ওকে প্রথমবার দেখেছিলাম, ওকে পাওয়ার জেদ আমার উপর চেপে বসেছিল। আমি কোনোদিনও পূজাকে এসব বুঝতে দিইনি। নিজের পীড়া নিজের মনের মধ্যেই রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন পূজা এলো, আর ওর সাথে ওর ড্রাইভারও এলো। কি ব্যাপার দাদা? ওই আসলে কি হয়েছে না, ম্যাডামকে খুঁজছিলাম। আমার সাহেব বিশেষ করে বলে দিয়েছেন পূজা ম্যাডামের খেয়াল রাখার জন্য। সেই দিনই আমি ভেবে নিলাম যে পূজার স্বামীকে পথ থেকে সরিয়েই থামব। আমি এক বাবা তো হয়ে গেলাম, কিন্তু সাধু হতে পারিনি। পূজার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে মানুষের জীবনের মূল্যই ভুলে গিয়েছিলাম। কোর্ট সন্দীপ শাস্ত্রী ওরফে কৌতুক বাবাকে মিস্টার অনিল পিঠানিকে খুন করার অপরাধে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। আর রাধেশ্যাম পাটিল আর দিনকর যাদবকে ষড়যন্ত্রে অংশগ্রহণ করে লোক ঠকানো আর ওদের প্ররোচিত করার অপরাধে অভিযুক্ত করলো, আর 7 বছর কারাদণ্ডে দণ্ডিত করলো। এবং সেই সঙ্গে সমগ্র দেশের সাধারণ মানুষকে এই ধরনের জালিয়াত বাবাদের কাছ থেকে সতর্ক থাকতে অনুরোধ করছে।